কয়লা যে বিদেশ থেকে আনতে হবে, এই আনার বরাত পেয়েছে সবচেয়ে বেশি হচ্ছে একটি কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে আদানি কোম্পানি। এবং আদানি কোম্পানি এই যে কয়লা নিয়ে এসছে, শুধু জাহাজ পথে আনার সময় কয়লার 3 বার হাত বদল করে নিজেরই সেল কোম্পানির দ্বারা কয়লার দাম বাড়িয়ে কয়লার দাম 3 গুণ করেছে ভারতবর্ষে। কত বললাম? 26,000 কোটি। 26,000 কোটি। বলা হলো যে এইটাকে ভেঙে দিলে পরে এবং ধীরে ধীরে প্রাইভেট করলে পরে লস কমে যাবে। আজকে 2024 সালে ভারতবর্ষের যে সরকারি সংস্থাগুলো, তার মোট লসের পরিমাণ হচ্ছে 6.5 লাখ কোটি টাকা। তো ভেঙে দিয়ে তাহলে লাভটা কি হলো? তাহলে ভেঙে দিয়ে কোনোভাবেই, যেটা ওরা বলেছিল, এবং তার জন্য আইন আনা হয় 2003 সালে, ইলেকট্রিসিটি অ্যাক্ট, যার আমরা বিরোধ করেছিলাম। এই আইন এনে ভেঙে দিয়ে এবং ধীরে ধীরে প্রাইভেট করার প্রক্রিয়া করে লস হচ্ছে 26,000 কোটি টাকা থেকে 6.5 লাখ কোটি টাকা হয়েছে। তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে যে প্রক্রিয়া, যেটাকে রিফর্ম ওরা বলছে, অর্থাৎ যা নাকি আমরা বলছি যে নয়া উদারবাদী নিওলিবারাল রিফর্ম, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষের সরকারি বিদ্যুৎ কোম্পানির কোনো ধরনের কোনো লাভ হয়। পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট মিটারের বিষয় নিয়ে, এবং আমাদের যে প্রশ্ন স্মার্ট মিটার নিয়ে আছে সেই বিষয়ে আজকে আমাদের প্রশ্নের সমস্ত উত্তর দেবেন, স্মার্ট মিটার সম্পর্কে আমাদের জানাবেন সিআইটিউর জাতীয় সম্পাদক সুদীপ দত্ত। সুদীপ বাবু, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। নমস্কার। স্মার্ট মিটার নিয়ে আলোচনা আপনি প্রথমেই শুনলেন। যেটা বিষয় প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে স্মার্ট মিটারটা কি। এটা সাধারণ মানুষের কাছে এর কোনো স্বচ্ছ ধারণা নেই। মানে আমি যদি আজকেও আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে স্মার্ট মিটার সম্পর্কে কি জানিস বা কি জানো বা কি জানেন, তারা হচ্ছে না কিছু জানি না, কিছু ধারণা নেই। অথচ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, খবরে দেখছি যে স্মার্ট মিটার বলে বিষয়টা আসছে। তো এই যে আমাদের যে কনভেনশনাল যে মিটার আমাদের যে ঘরে লাগানো আছে আর এই যে স্মার্ট মিটার যে আসছে, দুটোর মধ্যে কি পার্থক্য যদি এটা একটু বলেন, মানে আমরা একটু জানতে চাইছি খোলাখুলি ভাবে। ধন্যবাদ আপনাদের যে এরকম একটি বিষয় নিয়ে আপনারা এর আগেও একবার আপনারা আলোচনা করেছিলেন এবং আবার আপনারা এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে এটাকে আবার আলোচনায় নিয়ে এসেছেন সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে আমরা সবাই বেশ গত কিছু দিনের রাজ্যের যে পরিস্থিতি, তাতে আমরা সবাই অত্যন্ত চিন্তিত, অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত ক্ষুব্ধ। স্বাভাবিক, আমাদের এই ক্ষোভটা উঠে আসে ওই প্রকাশ। ঠিক। এবং কিছু ক্ষেত্রে হয়তো এটা আমাদের অসহায়তারও প্রকাশ হচ্ছে। এবং দেখুন যে ওই লড়াই বা আমরা এখন জানি আলোচনা করতে বসেছি, বা আরো 5টা লড়াই যা ভারতবর্ষ বা পৃথিবীর সাধারণ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, মধ্যবিত্ত, কর্মচারী যারা লড়ছেন, এই সব লড়াই কিন্তু একটা মূল প্রশ্নকে ঘিরে। সেটা হচ্ছে যে আমাদের অধিকার, রাষ্ট্র আমাদের কি দেবে এবং রাষ্ট্রের কাছে আমার কি পাওনা, এবং এই সমাজের একটা নাগরিক হিসাবে আমি কি দাবি করতে পারি, কতটুকু আমার অধিকার। এবং এইখানে দেখবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাটায় আমরা পিছিয়ে থাকছি সেটা হলো আমাদের অধিকার সম্পর্কে আমাদের বোঝাপড়া। এই যে আরজি করে ঘটনাটা যে ঘটেছে, সেই ঘটনাটার পরে দেখবেন যে এখন আলোচনায় এসছে বিশাখা গাইডলাইন বা হচ্ছে যে ভার্মা কমিটির সুপারিশ। অর্থাৎ একটা এত আনফরচুনেট একটা ঘটনা কিন্তু আবার আমাদেরকে অনেক ব্যাপারে জানতে, ওয়ার্ক প্লেস সেফটি, তার সংক্রান্ত যে নিয়মাবলী, তাতে যে রাষ্ট্রের ভূমিকা, এটা আমাদেরকে সেন্সিটাইজ করছে। এবং এই সেন্সিটাইজেশন ছাড়া কিন্তু সমস্যার সমাধান হবে না। হয়তো একটি বিশেষ ঘটনার ক্ষেত্রে আমরা দোষীকে খুঁজে বের করে তার বিচার করতে পারি, সে সামগ্রিকভাবে একটা সচেতনতার, হ্যাঁ, এবং অধিকারের জায়গা থেকে দেখা একদম। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা বলছি যে বিদ্যুৎ ক্ষেত্র, আপনি যদি বলেন যে আজকের এই আধুনিক পৃথিবীতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, এই 6টি মৌলিক প্রশ্নকে, এবং তার সাথে বিদ্যুৎ মানে এখন তার সঙ্গে কমিউনিকেশন আমরা জুড়ে দিয়েছি, এই 6 বা 7টি মৌলিক প্রশ্নকে কিন্তু একের থেকে আরেকটিকে কম গুরুত্ব দিয়ে পৃথকভাবে দেখা যায় না। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা প্রশ্নে একজন সাধারণ নাগরিক হিসেবে এই দেশের, এই রাজ্যের, এই পৃথিবীর
আমাদের বোঝাপড়া তা পরিষ্কার হওয়া প্রয়োজন। একদম। এবং দেখবেন যে আমরা এই যে এখন স্মার্ট মিটারের কথাটা উঠে আসলো, হ্যাঁ, স্মার্ট মিটার কথাটা এই জন্যই এতটা মানুষের মুখে এসছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা চেষ্টা করছি বারংবার এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। মানে অ্যাটলিস্ট ওই শব্দবন্ধটা যে মানুষের কাছে পৌঁছেছে সেটাও কিন্তু আপনারা বুঝবেন যে এটা একটা দীর্ঘ প্রচেষ্টার, একটা সংগঠিত প্রচেষ্টার ফল। অবশ্যই। তার না হলে আপনার বাড়িতে এর আগে কবার মিটার চেঞ্জ হয়েছে আপনার হাতে গুনে আপনি বলতে পারবেন না। কারণ হচ্ছে যে কোম্পানির লোক আসে, তারা মিটার চেঞ্জ করে দিয়ে চলে যায়। অধিকাংশ মানুষ খেয়ালই রাখে জানি না বা খেয়ালই রাখে না। ফলে এই যে নতুন একটা জিনিস আমরা হচ্ছে যে মানুষের বোঝাপড়ার ডিসকোর্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, সেটার জন্য এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের বহু আলোচনার মধ্যে দিয়ে আরো বহু মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। দেখুন, স্মার্ট মিটার এটা হচ্ছে যে মানে আংশিক শব্দবন্ধ। আচ্ছা, যদি আপনাকে আমি পুরোটা বলি, সেটা হচ্ছে যে টোটেক্স মডেলে প্রিপেইড স্মার্ট মিটার যা নাকি প্রাইভেট কোম্পানির দ্বারা বসানোর জন্য কেন্দ্রের সরকার নির্দেশ দিয়েছে, আমরা তার বিরোধিতা করছি। এখানে প্রিপেড আপনি বললেন, এবার এখানে আমি এখানে চারটে আলাদা আলাদা শব্দ বলেছি। একটা হচ্ছে টোটেক্স মডেল, একটা হচ্ছে প্রিপেড, একটা হচ্ছে স্মার্ট মিটার, আর একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। আমি আপনাকে একটু থামাচ্ছি। টোটেক্স মডেলটা মানে আমরা স্মার্ট মিটার জানি, টোটেক্সটা কি জানি না। প্রিপেডটা তবু মানে মোবাইলের দৌলতে প্রিপেড ব্যাপারটা একটা মোটামুটি ধারণা আছে যে আগে পয়সা দিয়ে দিতে হবে। ঠিক। দেখুন, কেন্দ্রের সরকার 2 বছর আগে একটা নতুন স্কিম নিয়ে আসে দেশের বিদ্যুৎ যে বন্টন পরিষেবা অর্থাৎ ডিস্ট্রিবিউশন যে সেক্টর, সেটাকে রিডিস্ট্রিবিউট করার জন্য, রিফর্ম করার জন্য। তো এই যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, এই স্কিমটার নাম RDSS, রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। আচ্ছা, এই স্কিমে বহু কিছু আছে। এই স্কিমের একটা কন্ডিশন হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে যে 26 কোটি গ্রাহক আছেন, তাদের ঘরের মিটারটাকে বদলে ফেলতে হবে। 26 কোটি গ্রাহকের, ঠিক আছে। এবার এই যে 26 কোটি গ্রাহকের বাড়িতে যে মিটার গুলো ছিল, সেগুলো নানা রকম মিটার। দেখবেন এখন আর কারোর বাড়িতেই প্রায় কাঁটাওয়ালা মিটার নেই, যেটাকে অ্যানালগ মিটার বলতো, যেখানে কাঁটাটা এভাবে ঘুরতো মিটার বাড়লে। এখন সবার বাড়িতেই নাম্বার আসে, অর্থাৎ এখন সবার বাড়িতেই ডিজিটাল মিটার আসে। ফলে মিটারের প্রিসিশনের কিন্তু, ডিজিটাল মিটার মানে বুঝতেই পারছেন ওখানে পয়েন্টের পরে 2 ঘর থাকে। ফলে মিটারের প্রিসিশনে কিন্তু আমাদের যে খুব অসুবিধা হচ্ছে, এরকম সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা নতুন কি? এর বৈশিষ্ট্যগুলো আমি পরে বলবো, আগে আমি 4টা শব্দবন্ধকে ব্যাখ্যা করি। টোটেক্স মানে হচ্ছে টোট মানে টোটাল, এক্স মানে এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, এটা হচ্ছে টোটেক্স। একটা মিটার বসাতে গেলে বা যে কোনো জায়গায় আপনারা যদি কোনো যন্ত্রপাতি বসান, তার 2 ধরনের এক্সপেন্ডিচার থাকে। একটা হচ্ছে ওটাকে প্রথমে বসানোর জন্য যে খরচা, এটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স। দেখবেন বাজেটে বলে এত ক্যাপেক্স ইনভেস্ট হয়েছে, এত ক্যাপেক্স ইনভেস্ট হয়েছে, ওটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর তার সাথে সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, ধরুন যে ওটা 5 বছর চলবে বা 6 বছর চলবে, তার জন্য একটা অপারেশনাল এক্সপেন্ডিচার থাকে, যেটাকে বলে অপারেশনাল এক্সপেন্ডিচার, ওপেক্স। আচ্ছা, এই যে ক্যাপেক্স আর ওপেক্স, এই দুটো মিলে হলো টোটেক্স, মানে টোটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, তার মানে একটা মিটার আপনার বাড়িতে বসানো থেকে ওই মিটারটার আয়ু যদি 6 বছর হয়, সেই 6 বছর ওটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে মোট খরচা, সেটা হলো টোটেক্স। আচ্ছা, আমি আরেকবার আপনাকে থামাচ্ছি। সেটা হচ্ছে যে এই মিটার বসানোর খরচটা কি গ্রাহকের হবে? এটাই বলতে, এটাই টোটেক্স মানে আমার শুনে সেটাই মনে হলো। কেন্দ্রের সরকার পরিষ্কারভাবে বলেছে যে এই যে টোটাল এক্সপেন্ডিচার, এটাকে বিয়ার করতে হবে আইদার গ্রাহককে বা ডিস্ট্রিবিউশন কোম্পানিকে। ঠিক আছে, এবার আপনি বুঝে দেখুন যে আপনার ধরুন এখানে ডিস্ট্রিবিউশন কোম্পানি হচ্ছে CESC বা WBSEDCL, যে কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি। ডিস্ট্রিবিউশন কোম্পানির যত ধরনের খরচা আছে, মানে ওর একটা পোস্ট লাগানো থেকে, একটা ট্রান্সফরমার বসানো থেকে, একটা মিটার বসানো থেকে, বিদ্যুৎ কেনা, যত ধরনের খরচা আছে, সব খরচা ওর তোলার উপায় কি? সব খরচা তোলার উপায় হচ্ছে গ্রাহকের কাছে বিল দিয়ে, তাই তো, ট্যারিফটাকেও বাড়িয়ে। অথবা যেটা হবে সেটা হচ্ছে ও লসে চলে যেতে থাকবে। এই তো দুটো সম্ভাবনা। লসে গেলে কি সমস্যা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে এইটা পরিষ্কার যে সেটা ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রাথমিকভাবে দিক, বা ওটা হচ্ছে গ্রাহকের থেকে সরাসরি কেটে নেওয়া হোক, তার বোঝা গিয়ে গ্রাহকের উপরে পড়বে। একটা মিটারের দাম আমরা গড় পর্তায় বলছি, ভারতবর্ষে এখন মিটার বিক্রি করছে যে সমস্ত কোম্পানিগুলো, তারা যে সমস্ত বিড করছে জায়গায় জায়গায়, সেই অনুযায়ী একটা মিটারের দাম 10 থেকে 12,000 টাকা। আচ্ছা, আর একটা মিটারের গড় আয়ু ওরা ক্লেম করছে যে 5 থেকে 6 বছর।
তাহলে 5 বছর বা 6 বছর ধরলাম, তাতে যদি 12,000 টাকা আমার একটা মিটারের দাম হয়, তাহলে প্রত্যেক বছর আমার 2,000 টাকা করে অতিরিক্ত খরচা আমার বিলের সঙ্গে যুক্ত হবে, যেটা রেন্টাল, দেখবেন যেটা ফিক্সড চার্জ আছে মিটারে, সেখানে জুড়ে যাবে। আচ্ছা, আগে পশ্চিমবঙ্গে ফিক্সড চার্জ যেখানে 10 টাকা ছিল, সেটা 100 টাকা হবে। ঠিক আছে, এই ফিক্সড চার্জের মধ্যে দিয়ে ওটা 6 বছরে আপনার ঘর থেকে নিয়ে যাওয়া হবে। এবার আপনি বুঝুন যে 2,000 টাকা বছরে মানে মাসে আপনার ধরে নিন 170-80 টাকা করে হচ্ছে আপনাকে দিতে হলো, অতিরিক্ত দিতে হলো। এবার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাসে বিল আসে, অধিকাংশ মানে আমি 70% মানুষের বলছি, মাসে বিল আসে 150 থেকে 200 টাকা। এবার তাকে 200 টাকা অতিরিক্ত দেওয়া মানে তার মিটারের জন্য তার বিল ডবল হয়ে গেল। একদম ঠিক, এক ধাক্কায় ডবল হয়ে গেল। পশ্চিমবঙ্গের জন্য এই যে প্রাথমিকভাবে মিটারের খরচা হিসেবে সরকারি কোম্পানি বলেছে 12,000-13,000 কোটি টাকা। তার মানে 13,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা চলে গেল ঘর থেকে বাইরে। এই টাকাটা কার কাছে যাবে? কেন্দ্রের সরকার বলে দিয়েছে যে এই মিটার অবশ্যই বসাতে হবে প্রাইভেট কোম্পানিকে দিয়ে, অপারেশন করাতে হবে প্রাইভেট কোম্পানিকে দিয়ে। ওই জন্য আমি বললাম যে টোটেক্স মডেল, প্রিপেইড, স্মার্ট মিটার, অপারেশন করবে হচ্ছে প্রাইভেট কোম্পানি। তাহলে যে এই যে 12,000 কোটি টাকা বলছি, যেটা গিয়ে হয়তো 15,000 কোটি টাকা দাঁড়াবে, এই টাকাটা প্রাইভেট কোম্পানিকে পৌঁছে দেওয়ার একটা বন্দোবস্ত সরাসরি করা হলো টোটেক্স মডেলে। ঠিক, তার সাথে বলে দেওয়া হলো যে এই মিটারটাকে হতে হবে প্রিপেইড মিটার। এটাই হচ্ছে ব্যাপার। মানে এতদিন তো আমরা ব্যবহার করছি, আমাদের কাছে বিল আসছে, আমরা সেটা একটা নির্দিষ্ট ডেট থাকছে তার মধ্যে গিয়ে জমা দিচ্ছি। ঠিক, এবার বলা হলো যে না, মিটার এভাবে চলবে না, মিটার করতে হবে হচ্ছে প্রিপেইড মিটার। দেখবেন তার পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি ইত্যাদি আসছে। বলা হচ্ছে যে আমরা তো মোবাইল রিচার্জ করে নিই প্রিপেড, তাহলে আমাদের অসুবিধা কি? আচ্ছা আপনি বলুন তো, আপনারা যত লোকজনের সাথে কথা বলবেন, আমাদের এখন মোবাইল রিচার্জের প্রক্রিয়াটা কি? আমরা হচ্ছে যে নানা রকম স্কিম আছে তো, যে 90 দিনের রিচার্জ করি, 84 দিনের রিচার্জ করি, 28 দিনের রিচার্জ করি, বা হচ্ছে যে 60 দিনের রিচার্জ করি, এরকম 56 দিনের রিচার্জ করি, এরকম নানা রকম আছে। আপনি একবার রিচার্জ করলেন 56 দিনের জন্য, তাহলে তো আর আপনাকে 56 দিনের মধ্যে রিচার্জ করতে হচ্ছে না। ইলেকট্রিসিটিতে কি সেরকম হবে? সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি ধরুন 500 টাকা রিচার্জ করলাম, আমি কথা বলছি জাস্ট। এবার 500 টাকাটা আমার রাত্রিবেলা একটার সময় শেষ হয়ে গেল, আমার বেশি কনজাম্পশন হলো বলে, তখন কি হবে? তাহলে আপনার ডিসকানেকশন হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু মোবাইলের রিচার্জের মতো এরকম হচ্ছে না যে একটা নির্দিষ্ট দিন অবধি আপনি একবার রিচার্জ করে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে গেলেন। এখানে আপনি প্রতি মুহূর্তে এই সংশয়ে থাকবেন যে আগামীকাল আপনার বেশি কোনো কারণে বিদ্যুৎ খরচা হয়ে যাবে কিনা, এবং তারপরের দিন আপনার প্রিপেড মিটারে টাকা থাকবে কিনা। যদি টাকা না থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি ডিসকানেক্টেড হয়ে যাবে। মানে এমনি হাজারো আতঙ্কের ভিড়ে মানুষ ত্রস্ত, তার মধ্যে আবার একটা নতুন আতঙ্ক যোগ হতে চলেছে বলে আপনার কথা শুনে আমার মনে। এবার এর সঙ্গে অনেকগুলো জিনিস যুক্ত আছে। দেখুন, বলছে যে আপনাদেরকে আগে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা আপনি বলুন তো, যে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কতজন মানুষের মোবাইলের মেসেজ দেখে সেটা রিচার্জ করার সম্ভাবনা আছে? খুবই কম। মানে শহরের একটা অংশ, উচ্চ মধ্যবিত্ত অংশ, যারা আমরা সবসময় হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা হচ্ছে যে মোবাইলে কানেক্টেড থাকি। এটা গ্রামে যে হচ্ছে যে একজন কৃষক বা হচ্ছে যে একজন কারখানার একজন শ্রমিক, একটা চা বাগানের একজন শ্রমিক। 2 নম্বর হচ্ছে যে তার মোবাইলের কানেক্টিভিটিটাও ম্যাটার করবে। একদম, সে সবসময় কানেক্টিভিটির মধ্যে থাকছে কিনা, নেটওয়ার্ক ফেল করলো। 3 নম্বর হচ্ছে যে আপনি জানতে পারলেন ধরুন গিয়ে মাসের 26 তারিখ যে আপনার কাছে একটা মেসেজ আসলো যে আপনার কিন্তু মিটারের টাকা শেষ হয়ে যাচ্ছে, আপনাকে হচ্ছে যে আগামী একদিনের মধ্যে রিচার্জ করতে হবে, না হলে আপনার হচ্ছে যে ক্লায়েন্ট কেটে যাবে। আচ্ছা বলুন তো, আমাদের এখন সিস্টেমটা কি? আমরা জানি যে আমার মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ বিল আসবে, বা আমরা জানি মাসে 28 তারিখ বিল আসবে, এবং বিল আসার পরে কিন্তু আমার কাছে একটা 14 দিনের পিরিয়ড থাকছে, যেটাতে উইদাউট এনি ফাইন আমি বিল দিতে পারি। তারপরেও আমি বিল দিতে পারি, তার জন্য আমাকে হচ্ছে একটা নমিনাল ফাইল, এবং সেই ফাইনটাও দেখবেন সেটা হচ্ছে যে 2 মাস পরে একরকম ভাবে বাড়ে, 3 মাস গেলে আরেক রকম ভাবে বাড়ে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা তৈরি করা হয়েছিল, এটা মানুষকে যাতে বিদ্যুৎ মানুষ পায়, বিদ্যুৎটা যাতে তার অধিকার হয়, যাতে সে চেষ্টা করে বিদ্যুৎটাকে হচ্ছে যে অ্যাভেইল করার। মানে এই অধিকারটাকে কেড়ে নেওয়া, এইটার প্যারাডাইম শিফট হচ্ছে। অর্থাৎ এখন আপনাকে এটা বলে দেওয়া হচ্ছে যে তোমার ক্ষমতা থাকলে তুমি বিদ্যুৎ ব্যবহার করবে, আর যদি তোমার ক্ষমতা না থাকে, মাসের 26 তারিখ তোমার হচ্ছে যে হঠাৎ করে মেসেজ আসলো যে তোমার টাকা শেষ প্রিপেড মিটারে, তাতে তোমার মা বাবা অসুস্থ হন, তোমার ছেলে মেয়ের পরীক্ষা থাকুক,
তোমার বাড়িতে হচ্ছে যে তোমার স্ত্রী গর্ভবতী হন, তোমার রাত্রিবেলায় ইলেকট্রিসিটি কানেকশনটা চলে যাবে। সে কলকাতা শহরে বা বাঁকুড়াতে বা পুরুলিয়াতে রাত্রিবেলা 45 ডিগ্রি টেম্পারেচারও যদি হয়, তাহলে তোমার ঘরে বিদ্যুৎ থাকবে না যদি তুমি বাইরে থেকে টাকা ধার করে না নিয়ে এসে রিচার্জ না করতে পারো। মানে আপনি যে কথাগুলো বলছেন আপাত দৃষ্টিতে সেগুলো হয়তো আমরা মানে স্মার্ট মিটার শুনছি, খুব একটা গুরুত্ব হয়তো দিচ্ছি না, কিন্তু এর যে ভয়ঙ্কর দিকটা মানে আপনি তুলে ধরছেন, মানে এটা সত্যি তো একটা মানে ভীষণ বিপদের মুখে পড়তে চলেছে বলেই আমার মনে হচ্ছে সাধারণ মানে বিপদের মুখে, মানে দেখুন শিক্ষাটা আমরা হাত থেকে বেরিয়ে গেছে আমাদের। আপনি খেয়াল করে দেখুন যে মানে শিক্ষা ব্যবস্থাটা, সরকারি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখে নিয়ে গেছে একদম একদম। এবং এখন একটা খুব গরিব খেটে খাওয়া মানুষেরও একটা প্রবণতা তৈরি হয়েছে ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে হবে। এবং প্রাইভেট স্কুলে 8 ক্লাসে 9 ক্লাসে 10 ক্লাসে একটা বাচ্চাকে পড়াতে গেলে তার টিউশন ইত্যাদি আনুষঙ্গিক দিয়ে 5-6 হাজার টাকা তার খরচা আছে। ভারতবর্ষের 80% লোকের গড় আয় 9,000 টাকার কম মাসিক গড় আয়। ফলে এডুকেশনে কিন্তু বিরাট পরিমাণে এক্সক্লুশন হচ্ছে, বাচ্চা কাচ্চারা শিক্ষা থেকে বেরিয়ে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে। আপনি বলুন স্বাস্থ্য ক্ষেত্রটা, এই যে আমরা সবাই খুশি যে স্বাস্থ্য সাথী একটা হচ্ছে যে স্কিম করে দেওয়া হচ্ছে, কিন্তু বুঝতে হবে যে এটা একটা বীমা স্কিম, যে বীমা স্কিম দিয়ে প্রাইভেট হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হলো প্রাইভেট ক্ষেত্রে। ঠিক ঠিক। অর্থাৎ আপনি প্রাথমিকভাবে দেখবেন যে সরকারি হাসপাতাল তো নোংরা থাকে, সেখানে বেড পাওয়া যায় না, সেখানে হচ্ছে যে বাথরুম পরিষ্কার না, ডাক্তাররা হচ্ছে যে সবসময় অ্যাটেন্ড করতে পারছেন না, এত রোগীর চাপ। এখান থেকে আপনাকে বলা হলো যে না, একটা হচ্ছে যে পরিষ্কার ঝকঝকে তকতকে তুমি হচ্ছে প্রাইভেট হসপিটালে গিয়ে তুমি চিকিৎসা করাতে পারবে। কিন্তু আপনি যে প্যারাডাইম শিফট হয়ে গেল, যে অর্থাৎ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনি যে বেরিয়ে গেলেন, কালকে যদি কোনো সরকার এসে আর এই বীমা স্কিমটা না দিতে পারে, তাহলে আপনার কাছে না থাকবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, আর না প্রাইভেট হচ্ছে যে আপনাকে দেবে। একদম। এই যে সমস্ত ক্ষেত্রের যেটা প্যারাডাইম শিফট হচ্ছে সরকারি থেকে বেসরকারিতে, সেক্ষেত্রে বিদ্যুতের প্যারাডাইম শিফটের একটা অত্যন্ত মানে মানে পরিকল্পিত একটা পদক্ষেপ হচ্ছে যে আপনার ঘরে বেসরকারি কোম্পানির দ্বারা টোটেক্স মডেলে প্রিপেড স্মার্ট মিটার বসানো। ফলে আমরা যেটা বলছি, এবং এর সঙ্গে আনুষঙ্গিক কি সেটাও আমি 1-2 করে একটু বলবো। হ্যাঁ অবশ্যই। যে আমরা যেটা বলছি যে এটা মানুষকে বুঝতে হবে ইনিশিয়ালি, যে আমার ঘরে যে মিটারটা ছিল সেই মিটারটায় কোনো সমস্যা ছিল না, এবং এই মিটারটা সরকারি কোম্পানির মিটার ছিল, এবং আমি হচ্ছে যে সুন্দরভাবে বিল দিয়ে আমার হচ্ছে যে বিদ্যুতের ব্যবহার আমি করছিলাম। কেন আমার উপরে জবরদস্তি আরেকটা মিটার বসিয়ে দেওয়া হবে, যে মিটারটার না আমার প্রয়োজন আছে না আমার কোম্পানির প্রয়োজন আছে? কোম্পানি বলতে আমি সরকারি কোম্পানি WBCDCL এর কথা বলছি ধরুন, বা ভারতবর্ষের অন্যান্য স্টেট ডিসকম গুলো, তাদেরও কোনো প্রয়োজন নেই, কারণ তার উপরেও এটা অতিরিক্ত বোঝা। তাহলে কেন্দ্রের সরকার এবং তার কথা শুনে রাজ্যের সরকারগুলো, এই রাজ্যেও হচ্ছে এই রাজ্যের রাজ্য সরকার, এরা হচ্ছে এমন একটা নীতি গ্রহণ করছে যেটা না এই রাজ্যের সরকারি কোম্পানি যে বিদ্যুৎ কোম্পানি তার জন্য প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, লাভজনক, না হলো গিয়ে সাধারণ মানুষের জন্য লাভজনক। তাহলে এটা কেন? এই প্রশ্নটার ইন অ্যান্ড অ্যারাউন্ড এটাকে ঘিরেই আমাদের লড়াইয়ের পরিকল্পনা, বোঝাপড়া এটা তৈরি করতে হবে। সেটা কি যদি একটু খুলে বলেন? মানে আপনি যেটা বললেন এই লাভজনক, আপনার কথাতে একটু আগেও এসেছিল যে এই বিদ্যুৎ কোম্পানিগুলো এটা না করলে মানে অলাভজনক হয়ে যেতে পারে, বা কি আপনি বললেন যে পরে বলবেন, ওই বিষয়টা যদি একটু খুলে বলেন আমাদের। কারণ দেখুন, আমি যেটা চাইছি বা আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে অ্যাওয়ারনেসটা খুব জরুরি এই মুহূর্তে, কারণ আমরা অনেকেই জানি না বিষয়টা। এইটা জানাটা আমাদের কাছে খুব জরুরি। তারপরে তো জানলে বুঝলে তারপরে এটার ভয়ঙ্কর দিকটা আমাদের সামনে খুলে উঠে আসবে। দেখুন, ভারতবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রের মানে এই যে নিওলিবারাল যে পিরিয়ডটা শুরু হলো 90-এর দশক থেকে, সেই সময়ের প্রথম রিফর্ম যে শুরু হয় সেটা 94, 95, 96 থেকে, যেটা হচ্ছে যে বিদ্যুতের বন্টন ক্ষেত্রে অর্থাৎ ডিস্ট্রিবিউশনের যে ক্ষেত্র তার রিফর্ম শুরু হয়। এবং সেই সময় বলা হয় যে ভারতবর্ষের বিদ্যুৎ যে সরকারি সংস্থাগুলো, সেই সংস্থাগুলো লাভজনক থাকছে না, সেই সংস্থাগুলো লস হচ্ছে, তার জন্য এই সংস্থাগুলোকে ভেঙে এগুলোকে হচ্ছে যে ধীরে ধীরে প্রাইভেট করার দিকে নিয়ে যেতে হবে। এই যে ভাঙা, আগে দেখবেন যে একটি সরকারি সংস্থার অধীনেই বিদ্যুতের 3টে পার্ট হয়, একটা হচ্ছে উৎপাদন, জেনারেশন,
একটা হচ্ছে হাই টেনশন লাইনের মধ্যে দিয়ে বিদ্যুৎ দেখবেন যে হচ্ছে আপনার এলাকায় পৌঁছায়, ওটাকে বলে ট্রান্সমিশন, এবং তারপরে আপনার বাড়িতে যে বিদ্যুৎ পৌঁছে গেল সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। অর্থাৎ জেনারেশন, কোনো একটা প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হলো, সেখান থেকে মাঠের উপর দিয়ে রাস্তার উপর দিয়ে যে হাই টেনশন লাইন, ওটা হচ্ছে ট্রান্সমিশন। ওখান থেকে কেউ সরাসরি বাড়িতে বিদ্যুৎ পায় না, ওটা গিয়ে দেখবেন এলাকার সাবস্টেশনে পৌঁছাবে, সেখান থেকে আপনার বাড়িতে পৌঁছাবে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই তিনটে একই সাথে ছিল 2000 সালের অবধি, এটা তিনটে একসাথেই ছিল। তারপরে গোটা ভারতবর্ষে এগুলোকে ভেঙে দেওয়া হয়, বলা হয় কি যে না, এই তিনটে একসাথে থাকলে লস হচ্ছে, এটাকে ভেঙে দাও এবং প্রাইভেটাইজ করো, তাহলে পরে হচ্ছে লাভ হবে। 2001 সালে ভারতবর্ষের সমস্ত যে বিদ্যুৎ সরকারি সংস্থা, এদের মোট লসের পরিমাণ ছিল 26,000 কোটি টাকা। কত বললাম? 26,000 কোটি। 26,000 কোটি। বলা হলো যে এইটাকে ভেঙে দিলে পরে এবং ধীরে ধীরে প্রাইভেট করলে পরে লস কমে যাবে। আজকে 2024 সালে ভারতবর্ষের যে সরকারি সংস্থাগুলো, তার মোট লসের পরিমাণ হচ্ছে 6.5 লাখ কোটি টাকা। তো ভেঙে দিয়ে তাহলে লাভটা কি হলো? তাহলে ভেঙে দিয়ে কোনোভাবেই, যেটা ওরা বলেছিল, এবং তার জন্য আইন আনা হয় 2003 সালে, ইলেকট্রিসিটি অ্যাক্ট, যার আমরা বিরোধ করেছিলাম, এই আইন এনে ভেঙে দিয়ে এবং ধীরে ধীরে প্রাইভেট করার প্রক্রিয়া করে লস হচ্ছে 26,000 কোটি টাকা থেকে 6.5 লাখ কোটি টাকা হয়েছে। তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে যে প্রক্রিয়া, যেটাকে রিফর্ম ওরা বলছে, অর্থাৎ যা নাকি আমরা বলছি যে নয়া উদারবাদী নিওলিবারাল রিফর্ম, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষের সরকারি বিদ্যুৎ কোম্পানির কোনো ধরনের কোনো লাভ হয়নি। এবার এর কেন হচ্ছে যে এর উপরে বোঝা বাড়ছে, তার অনেক কারণ আছে, আমি পুরোটাতে এখন ওইভাবে ঢুকছি না। কিন্তু একটা পরিষ্কার কথা বুঝে রাখুন যে বিদ্যুৎ উৎপাদনের খরচা বাড়ছে বলেই বিদ্যুতের দাম বাড়ছে। বিদ্যুতের দাম যা পরিমাণ বাড়ছে সেই অনুযায়ী বিদ্যুতের বিল বাড়ানো যাচ্ছে না, সরকার সাবসিডি দিচ্ছে না, তার ফলে বিদ্যুৎ কোম্পানিগুলো একটা গাড্ডায় পড়ছে। বিদ্যুতের যে উৎপাদনের খরচা, এই উৎপাদনের খরচা কেন বাড়ছে? শুধু একটা বছর, গত বছর আমি উদাহরণ দিই, গত বছর ভারতবর্ষের বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার নির্দেশ দেয় বিদেশ থেকে কয়লা নিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। হলো, এবার এই যে বিদ্যুৎ কয়লা যে বিদেশ থেকে আনতে হবে, এই আনার বরাত পেয়েছে সবচেয়ে বেশি হচ্ছে একটি কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে আদানি কোম্পানি। এবং আদানি কোম্পানি এই যে কয়লা নিয়ে এসছে, শুধু জাহাজ পথে আনার সময় কয়লার 3 বার হাত বদল করে নিজেরই সেল কোম্পানির দ্বারা কয়লার দাম বাড়িয়ে কয়লার দাম 3 গুণ করেছে ভারতবর্ষে। এবং এইভাবে গত বছর 28,000 কোটি টাকা কয়লার দাম বাড়ানো হয়েছে, এটাকে আমি বলছি ইনফ্লেশন, অর্থাৎ আসলে যা কয়লার দাম তার চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে 28,000 কোটি টাকা। এবং ভারতবর্ষের জনগণের উপরে 40,000 কোটি টাকা শুধু গত বছরে অতিরিক্ত বিদ্যুতের বিলের চাপ পড়েছে। 40,000 কোটি টাকা একটা বছর, আমি বলছি। কেন হলো? তার কারণ একটা কোম্পানি সে চুরি করেছে, সরাসরি বললে, কয়লা নিয়ে আসার প্রক্রিয়ায়। তাহলে এইরকম আরো অজস্র কারণ আছে যা দিয়ে আপনার উৎপাদনের খরচা বেড়ে গেল। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন যে উৎপাদনের খরচা যে হারে বেড়ে গেল, সেই হারে আপনার বিদ্যুতের দাম বেড়ে গেল, তাহলে তো আপনি বিদ্যুৎ অ্যাভেল করতে পারবেন না। এখন সরকার বলছে যে হারে উৎপাদনের খরচা বাড়ছে সেই হারেই বিদ্যুতের দাম বাড়াতে হবে। এটাকে বলছে কস্ট রিফ্লেকটিভ ট্যারিফ, অর্থাৎ যা কস্ট সেটাই আপনার ট্যারিফের মধ্যে রিফ্লেক্ট করাতে হবে। আচ্ছা, 1 মিনিট আপনাকে আমি থামাচ্ছি, সেটা হচ্ছে আমি পরে ভুলে যাবো বলে আমি জিজ্ঞেস করেছি। সেটা হচ্ছে যে আমরা একটা শুনছি যে স্মার্ট মিটারে বলছে পিক আওয়ার্স যখন হবে নাকি তখন নাকি দামটা অনেক বেড়ে যাবে, অন্য সময় দামটা কমবে। এটা কি আদৌ এটার কত খুলে বলে? এবার এই যে মিটারটা বসবে, এই মিটারটা বসার প্রাথমিক কাজ হচ্ছে, যে প্রকল্প আছে তাতে বলে দিয়েছে এই মিটার বসানো মানে কস্ট রিফ্লেকটিভ ট্যারিফ লাগু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সমস্ত সাবসিডি তুলে দেওয়া হবে, সাবসিডি বা ক্রস সাবসিডি তুলে দিয়ে বলেছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করবে। ঠিক আছে, এই সমস্ত কিছু করে নাকি হচ্ছে ওরা যে এই যে বিদ্যুৎ যে বিতরণ সংস্থা তার যে লস আছে সেগুলোকে মেটানোর চেষ্টা করবে। এবার আপনাকে আমি একটা সহজ হিসাব দিচ্ছি। একটা 7.5 হর্স পাওয়ারের পাম্প ধরুন পশ্চিমবঙ্গে একজন কৃষক ইউজ করেন। এই 7.5 হর্স পাওয়ারের পাম্প যদি হচ্ছে আপনার 1 মাস ইউজ করা হয়, 1 মাস, তাহলে মোটামুটি হচ্ছে যে আপনার 2000 ইউনিট মতো বিদ্যুৎ খরচা। হ্যাঁ, 7.5 হর্স পাওয়ারের পাম্পে। ঠিক আছে। এবার যদি একে বাজার মূল্যে বিদ্যুৎ নিতে হয় তাহলে একে 20,000 থেকে 30,000 টাকা 1 মাসের বিদ্যুতের খরচা দিতে হবে। ঠিক আছে।
20,000 থেকে 30,000 টাকা ও 1 মাস বিদ্যুতের খরচা দিয়ে পাম্প চালিয়ে চাষ করবে, চাষ করে সেই ফসল ফলবে 3 মাস পরে, সেই ফসল বাজারে বিক্রি করবে, সেই ফসল বিক্রি করার পরে তার অ্যাকাউন্টে টাকা আসবে আরো 2 মাস পরে। হলো? এবার বলা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়া করার পরে আপনি এখানে বিল দিতে থাকবেন। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়া করার পরে আপনার কাছে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে আপনার কাছে কিছু টাকা ফেরত আসবে। এবার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের গ্যাসের ক্ষেত্রে আছে। 14 সালে 300 টাকা দিয়ে হচ্ছে গ্যাস কিনতাম, এখন 1200 টাকা দিয়ে গ্যাস কিনি। ঠিক আছে, এবার বলুন তো যে কৃষক তার পক্ষে শুধুমাত্র একটা 7.5 হর্স পাওয়ারের পাম্প চালানোর জন্য 20,000 টাকা খরচা করা সম্ভব?